দেখো আমরা আগের দিন ইউলিসিসের ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছি, তার মানে ওই যে আগে যে প্যারাটা ছিল বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি। ওকে, আজকে যেটা করব, আজকে আমরা নেক্সট দুটো পার্ট আছে, যে দুটো বাকি আছে সেটাই কমপ্লিট করব। দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস। বলছে কি, বলছে এই যে এটা আমার ছেলে, কি তার নাম মাইন ওন টেলিমেকাস। তাহলে ইউলিসিসের ছেলের নাম কি? টেলিমেকাস। বলছে এই যে আমার ছেলে, আমার নিজের সন্তান, টু হুম আই লিভ দ্য সেপচার অ্যান্ড দ্য আইল। সেপচার মানে হচ্ছে কিংডম, অ্যান্ড আইল হচ্ছে আইল্যান্ড। তাহলে কি বলছে? টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, যাকে আমি এই কিংডম মানে সাম্রাজ্য বা রাজদণ্ড এবং এই দ্বীপটা, আইল্যান্ডটা যাকে আমি দিয়ে যাব। ওয়েল লাভড অফ মি, তাকে আমি খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো, ওকে, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। বলছে কি, এই ডিসার্নিং কথাটার মানে হচ্ছে ডিসাইডেড। ডিসার্নিংয়ের মিনিং হচ্ছে ডিসাইডেড। কি করবে সে, মানে আর দিস লেবার, এই দিস লেবার হচ্ছে রয়্যাল অ্যাক্টিভিটিস, মানে একটা রাজার তো অনেক কাজ থাকে, সেই যে রাজার যে কাজগুলো, সেই কাজগুলো সে পূরণ করবে, সেটা সে সিদ্ধান্ত নিয়েছে। কে সিদ্ধান্ত নিয়েছে? টেলিমেকাস। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইন্ড আ রাগড পিপল। বলছে স্লো প্রুডেন্স কথাটার মানে হচ্ছে গ্র্যাজুয়ালি কি করবে সে, আস্তে আস্তে এই যে রাগড পিপল, কবিতার শুরুতেই একদম তোমরা পেয়েছো যে স্যাভেজ রেস বা অশিক্ষিত বর্বর একটা জাতি বলেছে, যে ইথাকার যে সাধারণ মানুষদের ইউলিসিস বলেছেন, সেটাই এখানে বলছেন। এই যে রাগড পিপল, যে অশিক্ষিত বা যে পিছিয়ে পড়া উগ্র যে প্রজাতিটা, সেই প্রজাতিটাকে সে আস্তে আস্তে নম্রভদ্র করবে। আর কি করবে? অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। তাদেরকে ধীরে ধীরে যোগ্য করে তুলবে। কিসের যোগ্য করে তুলবে? এই সাবডিউ কথাটার মানে হচ্ছে কন্ট্রোল। তাদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে এসে তাদেরকে ভালো কাজ করার জন্য যোগ্য করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, এই হি হচ্ছে টেলিমেকাস। তাহলে সে নিরপরাধ, মানে তার কোনো অপরাধ নেই। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস। সেন্টার্ড মানে জানি, সেন্টার্ড মানে হচ্ছে এখানে এনগেজ। তাহলে কি, সে যে এই যে কমন ডিউটিস মানে কি, রাজার যে কাজগুলো, সেই কাজগুলো করাটাই হচ্ছে তার প্রাধান্য। কার প্রাধান্য? টেলিমেকাসের প্রাধান্য। ডিসেন্ট নট টু ফেল, সে এতটাই কেয়ারফুল যে সে মানে ব্যর্থ হওয়ার কোনো রকম কোনো চান্সই নেই, সে ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস অফ টেন্ডারনেস এই কথাটার মানে হচ্ছে মাদারলি ডিউটি। মানে অ্যাকচুয়ালি যখন ইউলিসিস সাম্রাজ্য ছেড়ে চলে যাবেন, তিনি ঠিক যেমন রাজার দায়িত্বটা তার পেছনে ফেলে যাচ্ছেন, ঠিক সেরকমই তিনি যে হাজব্যান্ডের যে রেসপন্সিবিলিটি, সেগুলোও তো তিনি ফেলে যাচ্ছেন। এবার যখন ইউলিসিসের অনুপস্থিতিতে টেলিমেকাস কি করবে? টেলিমেকাস তার সাম্রাজ্যের দায়িত্ব নেবে, সেই রাগড পিপল বা স্যাভেজ রেসের দায়িত্ব নেবে। আর কিসের দায়িত্ব নেবে? অফিসেস অফ টেন্ডারনেস, তার মাকে সে যথেষ্ট মানে দেখে শুনে রাখবে, তার যে মাদারলি যে ডিউটিগুলো সেগুলো টেলিমেকাস ফুলফিল করবে। আর কি করবে? অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, আর আমার যে গৃহ দেবতা যারা রয়েছেন সেই তাদেরকে সে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবে। হোয়েন আই অ্যাম ডান, যখন মানে আমার এখানে কাজকর্ম মিটে যাবে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এবার সে তার কাজ করবে আর আমি আমারটা। ওকে, তাহলে আমরা ফার্স্ট যে প্যারাটাতে দেখেছি, সেই ফার্স্ট প্যারাটাতে আগের দিন আমি যেটা পড়িয়েছি, সেখানে দেখা গেছে ইউলিসিসের যে একটা আনএন্ডিং যে থ্রাস্ট বা
আনএন্ডিং একটা যে খিদে কিসের প্রতি, মানে এই নলেজের গ্যাদারের প্রতি বা এই ট্রাভেলের প্রতি, বিশ্ব ভ্রমণের প্রতি, সেটা দেখেছি আমরা ফার্স্ট প্যারাতে। সেকেন্ড প্যারাতে দেখলাম সে তার পুত্র মানে টেলিমিকাসের উপরে যে সমস্ত দায়িত্বগুলো দিয়ে যাচ্ছেন সেই সমস্ত ডিউটিসগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার যে লাস্ট যে প্যারাটা রয়েছে আমাদের, সেই লাস্ট প্যারাটায় আমরা দেখব যে ইউলিসিস যখন ঘর ছেড়ে আবার সে বাইরের জগতে চলে যাচ্ছে, মানে বাইরে পাড়ি দিচ্ছে, আউটার ওয়ার্ল্ডে যাচ্ছে, তখন সে কিভাবে যাচ্ছে বা তার যে সঙ্গ মানে পিয়ার্স বা কোমেইনার্স যারা রয়েছিল তাদের সাথে সে কিভাবে যাচ্ছে সেটা নিয়েই আমরা লাস্ট প্যারাটা দেখব। দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস হার সেল। এই ভেসেল কথার অর্থ হচ্ছে শিপ, আর পাফস কথার অর্থ হচ্ছে ফুলিয়ে নেওয়া। মানে কি বলছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে বন্দর দেখা যাচ্ছে। দ্য ভেসেল পাফস হার সেল, সেই ভেসেলগুলো, শিপগুলো যেন মনে হচ্ছে মানে পরিপূর্ণ, মানে নিজেদেরকে শিপ বা ভেসেলগুলো যখন সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়, তখন তো কি হয়, তখন জেনারেলি একদম মানে ফুল প্রিপারেশন নিয়েই রেডি হয়। সেই জন্য যেন মনে হচ্ছে ইউলিসিসের যে সেই শিপগুলো যেন মনে হচ্ছে যে যাওয়ার জন্য একদম তৈরি। দেয়ার গ্লুম দ্য ডার্ক, গ্লুম কথাটার অর্থ জেনারেলি ওভারকাস্ট বলে, মানে সেই যে ডার্ক ব্রড সিজ, সেই যে বিশাল যে সমুদ্র, সেই সমুদ্রটাতে কি করে আসছে, যে অন্ধকার ছেয়ে আসছে। এখানে আর একটা জিনিসের ইন্ডিকেট করছে, এটা ভালো করে মাথায় রাখবে, এই পোর্শনটা ইভিনিংয়ের ইন্ডিকেট করছে। মানে এতক্ষণ পর্যন্ত সারা কবিতাটা দেখলাম আমরা, যেটা উনি মানে শুরু করেছেন। এবার জেনারেলি আমরা কি জানি, যে সূর্য অস্তের পরে বা সানসেটের পরে চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ঠিক কবিতাটারও এই জায়গাটাতে ইভিনিংয়ের কথা বলছে। ওকে, ইভিনিংয়ের আর একটা প্রসঙ্গ এখানে রয়েছে, এটা আমি তোমাদেরকে পরে বলছি, আগে কবিতাটা কমপ্লিট করে নিই, তারপরে বলছি। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, ওকে, মাই মেরিনার্স souls that have toiled and wrought and thought with me. My mariners মানে যারা এই সমস্ত নাবিক যারা রয়েছে, তারা কি, তারা সবাই that have toiled, টয়েল্ড কথার অর্থ হচ্ছে লেবার, মানে যারা আমার সাথে পরিশ্রম করেছো, রট ওয়ার্কড এখানে মিনিং, যারা আমার সাথে কাজ করেছো আর কি, অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে একই রকমের কথা বলেছো, মানে একই রকমের চিন্তা ভাবনা করেছো। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, ফ্রলিক মানে হচ্ছে চিয়ারফুল, তাদের কি হয়েছে, তারা সবাই মানে মনে হচ্ছে যেন তাকে সবাইকে মানে একটা চিয়ারফুলভাবে ওয়েলকাম করছে, মানে সবাই যেন মনে হচ্ছে একসাথে সেই সমুদ্র যাত্রা করতে তৈরি হয়ে গেছে, একে অপরকে যেন খুব চিয়ারফুল ওয়েতে তারা দে আর ওয়েলকামিং দেমসেলভস উইথ আ ভেরি চিয়ারফুল মাইন্ড, উইথ আ চেয়ারফুল হার্টও বলতে পারি। ওকে, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানসেট। আচ্ছা, এই থান্ডার অ্যান্ড দ্য সানসেট, থান্ডার মানে আমরা জেনারেলি কি জানি, আমরা জানি ঝড় বৃষ্টির বা এরকম ধরনের মিনিং জানি আমরা, কিন্তু এইখানে থান্ডার মানে যেটা বোঝানো হচ্ছে, যে লাইফের যে হার্ডশিপ বা ব্যাড টাইম অফ আ লাইফ, অ্যান্ড দ্য সানশাইন, আর যে মানে সূর্য উদয়, আমরা অনেক সময়তে কথাতেই বলি যে রাত পেরিয়ে ভোর ঠিকই হবে, বা এরকম ধরনের কিছু প্রবাদ বাক্য আমরা ইউজ করি, যে সারা জীবন একই সময় থাকে না, রাত পেরিয়ে ভোর ঠিকই হবে বা সকাল হবে। এই থান্ডারটা হচ্ছে ব্যাড টাইমস অফ আ লাইফ, আর দ্য সানশাইন হচ্ছে গুড টাইম অফ আ লাইফ। ওকে, তাহলে কি বলছে, অ্যান্ড দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড, এই অপোজড কথাটার মানে হচ্ছে থট উইথ কারেজ, অপোজড হচ্ছে থট উইথ কারেজ। তাহলে দ্য থান্ডার, তারা জীবনের খারাপ সময়ে ছিল, তারা জীবনের ভালো সময়ে ছিল, আর কি ছিল, তারা আমার সাথে সমান উৎসাহে ছিল। ফ্রি হার্টস, ফ্রি ফোর হেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। ওকে, ফ্রি হার্টস, তারা সবাই নিজের সাম্রাজ্য ছেড়ে, নিজের বাড়িঘরদূর ছেড়ে তারা সবাই একসাথে যখন ছিল, মানে ইউলিসিসরা এবং ইউলিসিস অ্যান্ড তার কো-মেরিনার্স যারা ছিল, বা পিয়ার্স যারা ছিল, কম্পেনিয়ন্স যারা ছিল, তারা কি মানে সদা আনন্দে করে কাটিয়েছে তাদের যে সময়টা। আর একটা কী করেছে, ফ্রি ফোর হেডস,
তাদের মাথায় ফ্রি ফোরহেডস কথাটা দিয়ে বোঝানো হচ্ছে যে তাদের মাথায় কোনো রকম কোনো চিন্তার ভাঁজ ছিল না। আমরা জেনারেলি যদি টেনশন করি বা আমাদের কোনো রকম কোনো কিছু নিয়ে ডাউট থাকে, টেনশন থাকে, সেক্ষেত্রে আমাদের দেখবে কপালে একটা চিন্তার ভাঁজ বা আমরা ভ্রু কুচকাই, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যখন মানে কারোর কোনো টেনশন নেই বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা নেই, তখন আমাদের কপালে নিশ্চয়ই এই চিন্তার ভাঁজটা থাকে না। সেই জন্য বলা হয়েছে ফ্রি ফোরহেডস, মানে তাদের কপালে কোনো রকম চিন্তার ভাঁজ নেই। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি, আই আর ওল্ড, আমাদের এখন বয়স হয়েছে। ওল্ড এজ হ্যাথ ইট হিজ অনার, বলছে প্রত্যেকটা বয়স্ক মানুষেরই সম্মান থাকে, অবশ্যই সম্মান থাকে। আমরা যখন দেখি যে সিনিয়র সিটিজেন, তখন আমরা অবভিয়াসলি রেসপেক্ট করি। যদি বাসের মধ্যে দেখি যে আমরা বসে রয়েছি, কোনো সিনিয়র সিটিজেন বা কোনো বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে আমরা নিজের সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিই, তার মানে আমরা তো অবভিয়াসলি তাদের সম্মান করি। অ্যান্ড হিজ টয়েল, এবার টয়েল মানে হচ্ছে, এর আগেও বলেছি, লেবার বা কাজ। তাহলে কি প্রত্যেকটা বয়স্ক মানুষের নিজস্ব সম্মান রয়েছে এবং তার নিজস্ব কাজও রয়েছে। ডেথ ক্লোজেস অল, মানে মৃত্যু যেন মানে খুব কাছে, সবার মৃত্যু যেন খুব কাছে। বাট সামথিং ইয়ার দ্য এন্ড, এই ইয়ার কথাটার মানে হচ্ছে বিফোর। বলছে কিন্তু এই যে শেষ হওয়ার আগে, বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার আগে, সামথিং কিছু একটা, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু ভালো কোনো কাজ, মে ইয়েট বি ডান, যেটা এখনো পর্যন্ত করা যেতে পারে। মানে কি বলছে, মৃত্যু অ্যাকচুয়ালি বয়স্ক মানুষদের ধরেই নেওয়া হয় যাদের মৃত্যু, সত্যি কথা বলতে ডেথ তো আমাদের সবারই কাছে, এক একটা করে দিন পেরিয়ে যায়, আমরা মৃত্যুর একটা স্টেপ কাছে চলে যাই, ঠিক সেইটাই মিন করছে এখানে। এবার সেই মৃত্যুটা আসার আগে, আলটিমেট ডেথ আসার আগে, ইটার্নাল সাইলেন্স আসার আগে বেশ কিছু ভালো কাজ তাদের এখনো করা বাকি আছে, যেটা তারা করে উঠতে পারেনি, সেটা তারা করবে। ওকে, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। ওকে, এই লাইনটাতে দেখো নট একটা নেগেটিভ আছে, আনবিকামিং, আন কিন্তু একটা প্রিফিক্স, যেটা কোনো একটা ওয়ার্ডের আগে বসিয়ে সেটাকেও অপোজিট করা হয়। তাহলে এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তার মানে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে বিকামিং। ওকে, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তার মানে কি বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, স্ট্রোভ মানে হচ্ছে যুদ্ধ করা বা লড়াই করা, ব্যাটল। তাহলে সেই সমস্ত মানুষেরা, এরা হচ্ছে কোন সমস্ত মানুষ, যারা গডসের এগেনস্টে যুদ্ধ করেছিল, ভগবানের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে। আছে এই কথাটার প্রসঙ্গে একটা কথা না বলে তো আমরা বুঝতে পারবে না। যখন ট্রোজান ওয়ার হয়েছে, তখন ট্রোজান ওয়ারে আমরা জানি যে গ্রিক আর ট্রয় দুটো অপোনেন্ট কান্ট্রি যুদ্ধ করেছিল। এবারে এখানে গ্রিককে হেল্প করেছিল হচ্ছে এথিনা, মানে গ্রিক মাইথোলজিতে এথিনা তাদের গডস, এথিনা হেল্প করেছে, আর ট্রয়কে হেল্প করেছে জিউস। তাহলে এই ইউলিসিস যখন যুদ্ধ করেছেন, তিনি যখন গ্রিকের হয়ে যুদ্ধ করেছেন, সেই ক্ষেত্রে তাহলে উনি জিউসের এগেনস্টে যুদ্ধ করেছেন। তাহলে এখানে গডস বলতে তাহলে জিউসকে বোঝাচ্ছে, তাহলে উনি জিউসের এগেনস্টে যুদ্ধ করেছেন। এখানে সেটাই বলা হচ্ছে যে বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা ভগবানের সাথে যুদ্ধ করেছেন, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই সমস্ত মানুষ তারা। দ্য লাইটস বিগান টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, কি বলছে, রক্স মানে সেই পাহাড় থেকে যেন মনে হচ্ছে লাইট জ্বলা শুরু হয়েছে। এবার রক্স কথাটা যখন আমরা কোথাও পাহাড়ে ঘুরতে যাই, তখন দেখি যে সন্ধ্যাবেলার দিকে যে সেই একটা পাহাড়ের থেকে লাইট জ্বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাপারটা সেই পাহাড় থেকে লাইট জ্বলে না, সেই পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো রয়েছে, সেই বাড়িঘরগুলোর থেকে লাইট জ্বলছে। সিমিলার কেস এখানেও, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, এই রক্স অ্যাকচুয়ালি রক্সের উপরে যে বাড়িগুলো রয়েছে সেইগুলোর থেকে যে লাইটটা জ্বলছে সেটার কথা বলা হচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে হচ্ছে শেষ হয়ে আসে, মানে সারা দিনটা এতটা দীর্ঘ একটা দিন, সেটা শেষের দিকে, সেটা শেষ হয়ে এসেছে। দ্য স্লো মুন ক্লাইম্স, যেন মনে হচ্ছে চাঁদ খুব ধীর গতিতে উঠছে। দ্য ডিপ মোন্স
রাউন্ড উইথ মেনি ভয়েসেস। এখানে ডিপ মানে হচ্ছে সি, এই সি সে কি করছে, সে মানে মনস হচ্ছে গর্জন করে উঠছে, সে যেন মনে হচ্ছে সেই সি গর্জন করে উঠছে, আর তার সাথে যেন মনে হচ্ছে অনেক মানে গর্জনে তার অনেক শব্দ সাউন্ড শোনা যাচ্ছে, ভয়েসেস ভেসে আসছে। কাম মাই ফ্রেন্ডস, চলে এসো আমার বন্ধুরা। ইটস ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। বলছে এখনও যে খুব বেশি দেরি হয়ে যায়নি যে নতুন একটা যে বিশ্বের খোঁজ করাটা বা খোঁজাটা, এখনও সেটা খুব বেশি দেরি হয়ে যায়নি। এই যে লাস্টের লাইনটা, এটা তোমাদের ওই কমপ্লেক্স সেন্টেন্সে রিমুভ টু বা ইউজ সো দ্যাট দিয়ে একটা গ্রামার হবে। ওকে, নেক্সট দেখো, লাস্টের আর একটু বাকি আছে। ওকে, পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল in order to smite. ওকে, বলছে পুশ অফ মানে যাত্রা শুরু করো, লেট স্টার্ট দ্য জার্নি, পুশ অফ যাত্রা শুরু করো, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার। বলছে কি, আচ্ছা এই সিটিং ওয়েল ইন অর্ডার তার মানে এই কথাটার থ্রু দিয়ে দেখো একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, মানে ইউলিসিস যাদের সাথে আবার সি ভয়েজে যাচ্ছেন, মানে সমুদ্র অভিযানে যাচ্ছেন, তাদের সাথে নিশ্চয়ই তাহলে আগেও তিনি গেছেন, সেই জন্য যে সিটিং যে অ্যারেঞ্জমেন্টটা যেরকমভাবে অর্ডার আছে বা যেরকমভাবে বসা হয়েছিল ঠিক সেইভাবেই বসতে বলেছেন। দেখো, সিটিং ওয়েল ইন অর্ডার, তোমরা নিজ নিজ জায়গা নাও, ঠিকঠাক করে বসো। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, এই স্মাইট মানে হচ্ছে হিট হার্ড, দ্য সাউন্ডিং ফারোজ। ফারোজ কথাটার অর্থ দেখবে যখন মানে সমুদ্রের মধ্যে জাহাজ বা শিপ যায় তখন কি হয়, জাহাজ যে শিপটা যাচ্ছে মানে জলের মধ্য দিয়েই জাহাজটা যাচ্ছে, তাহলে ওই যে জাহাজের দুপাশে যে জলের যে একটা বড় মানে রেখা যেটা তৈরি হয় সেটাকেই ফারোজ বলা হয়। তাহলে স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, সেই যে, আর সাউন্ডিং কেন বলছে, এই ঢেউগুলো তো জাহাজের সাথে এসে বাড়ি খাচ্ছে, সেই জন্যই যে একটা শব্দ তৈরি হয় সেইটাকে বলছে সাউন্ডিং ফারোজ। সেই যে সাউন্ডিং ফারোজ যেটা, সেটাকে জোরে মানে আঘাত করে সামনের দিকে এগিয়ে যেতে বলছে। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আর কি বলছে, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। কি আমার উদ্দেশ্য হচ্ছে সূর্য যেটা মানে অস্ত যাচ্ছে তারও বিয়ন্ড মানে তারও ওই পিঠে যাওয়ার, মানে সানসেট যেটাতে হচ্ছে তারও ওই পিঠে যাওয়ার, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, আর ওয়েস্টার্ন স্টার্স যেটা রয়েছে সেই ওয়েস্টার্ন স্টার্স তারপর সানসেট যেখানে হচ্ছে তারও ওই পিঠে যাওয়ার, মানে এখানে এই দুটো লাইন দিয়ে বোঝানো হচ্ছে মানে একটা অলৌকিক কিছু ইচ্ছা, মানে দ্যাট ইজ নট পসিবল বাই হিউম্যান বিং, সেই ধরনের একটা কোনো ডিজায়ার বা কোনো একটা পারপাস উইল এখানে এক্সপ্রেস করা হচ্ছে। কেননা কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় সূর্য যেখানে অস্ত যাচ্ছে তারও ওই পিঠে যাওয়া, মানে সেটা ক্রস করে ওই দিকে যাওয়া, এটা কোনো হিউম্যান বিংয়ের পক্ষে পসিবল না, কিন্তু এটা ইউলিসিসের ডিজায়ার। কি বলছে, আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা না যাচ্ছি। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতেই পারে, গালফ মানে উপসাগর, তবে এখানে আমরা ঢেউ বা ওয়েভ এরকম সেন্সে বলবো, এটা হতেই পারে যে আমাদেরকে ঢেউ এসে আমাদের চুবিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এই হ্যাপি আইলস মানে হচ্ছে সুখী দ্বীপপুঞ্জ। ওকে, এই হ্যাপি আইলসটা সম্পর্কে বলতে গেলে মানে যখন বলা হয় যে কোনো রকম কোনো ব্যাটল ফিল্ডে যে সমস্ত সোলজার্সরা রয়েছে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে বা হ্যাঁ বীরত্বের সাথে যুদ্ধ করার পরে ধরো কোনো রকম তাদের ডেথ হয়ে গেল, এবার তাদের যে সোলসগুলো আছে সেই সোলসগুলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপি আইলস বলতে ওই আটলান্টিক ওশানের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেই দ্বীপপুঞ্জগুলোর মধ্যেই একটা। এবার যে ধরো সোলজার্স যারা রয়েছে যারা তোমার বীরত্বের সাথে যুদ্ধ করে মারা যাচ্ছে, সেই সমস্ত সোলসগুলো সেই একটা আইল্যান্ডে গিয়ে জমা হয়, সেই আইল্যান্ডটাকেই হ্যাপি আইলস বা সুখী দ্বীপপুঞ্জ বলা হয়। এখানে কি বলছে, ইট মে বি
উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এটা হতেও পারে যে আমরা সেই সুখী দ্বীপপুঞ্জ বা হ্যাপি আইলসে যেতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এই অ্যাকিলিস হচ্ছে আ ব্রেভ সোলজার, যাকে হুম উই নো, আমরা সেই অ্যাকিলিসকেও দেখতে পারি যাকে আমরা চিনি। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, বলছে কি যদিও বেশিরভাগ সময়টাই চলে গেছে কিন্তু কিছু সময় রয়ে গেছে, অবশিষ্ট কিছু পড়ে রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, বলছে যদিও আমাদের মধ্যে সেই ক্ষমতাটা বা সেই শক্তিটা এখন আর নেই যেটা ছিল আমাদের পুরনো দিনে, এই ওল্ড এজে যে পুরোনো দিনে যেটা ছিল, যখন আমরা কি করেছি, মুভ আর্থ অ্যান্ড হেভেন, যখন আমরা এই স্বর্গমত্ত মানে একসাথে ঘুরে বেরিয়েছি, দাপিয়েছি, সেই যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা আমাদের মধ্যে এখন আর অবশিষ্ট নেই। দ্যাট হুইচ উই আর, কিন্তু আমরা যেটা, আমরা সেটাই। মানে এখানে এই লাইনগুলোর মধ্য দিয়ে দেখো একটা খুব ভালো কথা, মানে নিজেকে তিনি এত বড় করছেন, ব্যাপারটা এত হাইপারবোলিক করে দেখানো হচ্ছে যে নিজেকে উনি কিন্তু কখনো ছোট বা লিস্ট ভাবছেন না। একবার কবিতার শুরুর দিকে আমরা দেখেছিলাম মাইসেলফ নট লিস্ট বলেছিলেন যে তিনি কখনোই ছোট নন, তাকে সবাই রেসপেক্ট করে, তাকে সবাই অনার করেছে। ঠিক কবিতা শেষের দিকেও এসে দেখছি তিনি কিন্তু নিজেকে এবং তার কোমেরিনার্সদের কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়েই মানে শেষ করছেন কবিতাটা। দেখো আর একটা কথা দেখো, এখানে বারবার বলছেন যে তার কিন্তু 3 ইয়ার্স মানে 3 সানস আমরা পড়েছি কবিতার শুরুর দিকে যে অবশিষ্ট রয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা ধরছি যে তার 3টে বছর হয়তো অবশিষ্ট রয়েছে তার জীবনের, কিন্তু তারপরেও এই যে নলেজকে গ্যাদার করার বা নলেজের জন্য যে তার হাংরি হার্ট, যে খিদেটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই মানে আমাদেরকে একটা পজিটিভ ভাইবস দিচ্ছে। এই দেখো দো মাচ ইজ টেকেন, যদিও অধিকাংশ সময়টাই চলে গেছে, মাচ অ্যাবাইডস, তারপরেও কিছুটা তো রয়ে গেছে, মানে এর কিছুটা যে রয়ে গেছে সেটার মধ্যে উনি কিছু ভালো কাজ করে যেতে চাইছেন। এটা হচ্ছে একটা পজিটিভ সাইড, পজিটিভ ইম্প্যাক্ট যেটা আমাদের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট তারাও দেখি। হ্যাঁ, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, বলছে এই যে বীরত্বের যে মানে যে হিরোইক হার্টস, যে বীরত্বের যে মানে ব্যাপারটা, যে মেজাজটা, সেটা তাদের সবার সমান। এই একটা জিনিস তাদের সবার সমান, তাদের বলতে ইউলিসিস আর তার কোমেরিনাসদের সবার সমান। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যেটা কি হয়েছে, যেটা টাইম অ্যান্ড ফেট, যেটা সময় এবং ভাগ্যের জন্য দুর্বল হয়ে গেছে। অবভিয়াসলি তাদের যখন সময় ছিল, মানে তাদের যখন বয়স ছিল, তখন তারা এই যে স্বর্গমর্ত সব দাপিয়ে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, অনেক কাজ করেছে, কিন্তু এখন দে আর ওল্ড নাও, এবার তারা সবার বয়স হয়ে গেছে, তারা সবাই এখন বৃদ্ধ হয়ে গেছে। এবার সেই বৃদ্ধটা কি করে হয়েছে, অবশ্যই সময়ের সাথে সাথে সময় এবং ভাগ্যের দ্বারা তারা দুর্বল হয়ে গেছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু কিসে মানে তেজ রয়েছে, স্ট্রং বা শক্তি রয়েছে, সেটা হচ্ছে উইল বা ইচ্ছা শক্তিতে। মানে তাদের হয়তো সময় বা ভাগ্যের জন্য তারা ফিজিক্যালি উইক হয়ে গেছে, বাট মেন্টালি দে আর ভেরি স্ট্রং, তাদের কিন্তু ইচ্ছে শক্তি এখনো প্রবল রয়েছে। কিসের ইচ্ছে শক্তি? টু স্ট্রাইভ, কোনো কিছু চেষ্টা করা, টু সিক, কোনো কিছু খোঁজার, টু ফাইন্ড, কোনো কিছু খুঁজে পাওয়ার, অ্যান্ড নট টু ইয়েল্ড, মানে কোনো কিছুতে বশ্যতা স্বীকার না করার যে উইল বা ইচ্ছা শক্তি, সেটা এখনও তাদের মধ্যে বর্তমান। ওকে, এই হচ্ছে তোমাদের কবিতাটার পুরোটা অ্যানালিসিস। আশা করছি অসুবিধা হয়নি। ওকে, এখানে একটা পার্ট আমি বলেছিলাম, এই যে পার্টটা ইভিনিংয়ের কথা বলছে, তার মানে এই লাস্টের এই পার্টটা পড়ে আমরা আরেকটা জিনিসও বুঝতে পেরেছি, যেমন ঠিক কবিতাটার লাস্টের দিকটা এসে উনি ইভিনিংয়ের কথা মেনশন করেছেন, মানে ইভিনিংয়ে যেমন চারিদিকটা গ্লুমি হয়ে যায়, ডার্ক হয়ে যায়, সন্ধে নেমে আসে, ঠিক সেই রকমভাবেই ওনাদের জীবনটা, মানে ইউলিসিস আর তার কোমেরিনার্সদের যে লাইফটা, সেটাও কিন্তু শেষের দিকে, মানে অ্যাকচুয়ালি উনি দিনের শেষের সাথে নিজেদের লাইফের যে এন্ডিংটার সাথে একটা কিন্তু ইনভিজিবল কম্প্যারিজন করেছেন।
সেটা কিন্তু এই কবিতাটার লাস্টের দিকটাতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যে থ্রি সানস বা এই তোমার দো মাচ ইজ টেকেন, সময়টা অনেকটা চলে গেছে আর অবশিষ্ট কিছু তো রয়েছে, মানে তার মানে যখন আমরা সন্ধ্যাবেলা ভাবি তখন কি হয়, অ্যাকচুয়ালি তো সারা দিনটা চলে যাওয়ার পরে তারপরে আমাদের ইভিনিং আসে। ঠিক সেই রকমই ইউলিসিসের জীবনেও সবটা সময় অলমোস্ট অনেকটা চলে গেছে, আর রিমেইনিং যেটা রয়েছে সেই রিমেইনিং টাইমটাতে, অবশিষ্ট সময়ে তিনি এত কিছু করতে চান, এত কিছু জানতে চান। কেন জানতে চান? তার কারণ হচ্ছে হি ইজ স্ট্রং ইন উইল, মানে তার যে ইচ্ছে শক্তি, সেই ইচ্ছে শক্তিটাই তাকে এই সমস্ত কিছু করাবে। ওকে, আশা করছি তোমাদের ইউলিসিস বুঝতে আর কোথাও প্রবলেম নেই। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।